জিন অথবা ভূতে যাদের বিশ্বাস নেই আজকের মুভিটি তাদের জন্য। জিনে ধরা মানুষ জীবনে দেখেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। এর প্রভাব থেকে কেউ সেরে উঠলেও অনেকের জীবন কাটে নির্মম ভাবে অথবা একদিন শেষ হয়ে যায়। এমনই এক ঘটনা শোনাবো আজ আপনাদের। ঘটনা শুরু করার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলুন মুভিটি শুরু করা যাক। মুভির প্রথম দৃশ্যে রাহায়ু নামের এক মেয়েকে দেখানো হয় যার বাবা সেমেদি রাত ৩টা-৪টার সময় নামাজ পড়ার জন্য তাকে উঠিয়ে দেয়। রাহায়ু যখন ওযু করতে যায় তখন তার পাশে এক কালো ছায়া দেখা যায়, যেন কিছু একটা তার পাশ কাটিয়ে চলে যায়। এরপর রাহায়ু যখন নামাজে দাঁড়ায় সে বাইরে কিছু শব্দ শুনতে থাকে। সে সেদিকে মনোযোগ না দিয়ে নামাজ পড়তে থাকে, কিন্তু হঠাৎ সেই শব্দ চিৎকারে পরিণত হলে সে দৌড়ে সেখানে যায়। সে সেখানে কিছু নাকাব পরিহিত লোককে দেখতে পায় যারা তার বাবাকে মারধর করছে। তার বাবা ওই লোকগুলোকে তার মেয়েকে ছেড়ে দেওয়ার প্রার্থনা করে, কিন্তু এর মধ্যে এক ব্যক্তি রাহায়ুর দিকে হাত বাড়ায়। তার থেকে বাঁচতে রাহায়ু ওই ব্যক্তির কান কামড়ে ছিঁড়ে ফেলে। যদিও এভাবে সে তার বাবাকে বাঁচাতে পারেনি, তার চোখের সামনেই তার বাবার গলা কেটে ফেলা হয়। শুধু তাই নয়, সেই কাটা গলাটা তার বাড়ির সামনেই তারা ঝুলিয়ে রেখে যায়। গ্রামে হইচই পড়ে যায়, কি হলো এটা? সেমেদি মূলত একজন প্রসিদ্ধ সিমন ছিল। সিমন বলতে বোঝায় ওঝা টাইপের মানুষ যারা মূলত জিন ভূত তাড়াতে সাহায্য করত। এর পরবর্তী দৃশ্যে কিছু খবরের কাগজ দেখানো হয় যেখানে সেমেদির বিরুদ্ধে কিছু খবর দেখানো হচ্ছে যে কিভাবে সে এই তন্ত্র মন্ত্র বিদ্যায় কিছু নিষ্পাপ মানুষের জীবন নিয়েছিল, আর এজন্যই হয়তো তাকে কেউ এভাবে হত্যা করেছে। এরপর বহু বছর কেটে যায়। এখন বর্তমান সাল ২০০০। রাহায়ু এখন এই গ্রামেই আছে, আর সে এক কাপড়ের দোকানে হেল্পার হিসেবে কাজ করছে। রাহায়ু তার কাজে বেশ দক্ষ, যার কারণে তার দোকান মালিক তাকে খুব বেশি পছন্দ করে। তার দোকানের পাশেই ঠিক আরো একটি কাপড়ের দোকান আছে যেখানে রিরি নামের এক তার বয়সী মেয়েই কাজ করে। রিরি মূলত কোনো কারণে রাহায়ুকে সহ্য করতে পারে না। সে মাঝে মাঝেই রাহায়ুকে উল্টাপাল্টা কথা বলে রাগান্বিত করে, কিন্তু রাহায়ু তাতে খুব বেশি মনোযোগ না দিয়ে সে নিজের কাজ করতে থাকে। এরপর দোকানের কাজ শেষ করে সে তার ছোট ভাইয়ের জন্য একটি খেলনা কিনে নিয়ে তার বাসায় আসে। এখন তার বাসার লোকের কথাবার্তা শুনে বোঝা গেল এখন সে তার সৎ মার ঘরে আছে যার নাম নানিং, আর তাদের সাথে থাকে তার সৎ নানা যার নাম সেন্তুত। মূলত তার নানাই এতদিন তাদের দেখাশোনা করে এসেছে, যদিও তিনি তাদের খুব একটা পছন্দ করেন না বলেই মনে হলো, কিন্তু তার সৎ মা তাকে নিজের মেয়ের মতোই মনে করে। আর রাহায়ুও এই সংসারের বড় মেয়ের দায়িত্বই পালন করছে, যেখানে সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। এর পরের সিনে রাহায়ু তার প্রতিবেশী এবং তার বাবার বন্ধু সুরবো এর ঘরে যায়। যদিও তাকে তার ঘরে পাওয়া যাচ্ছে না, কিন্তু সেখানে অদ্ভুত একটা জিনিস সে দেখতে পায়, এক অদ্ভুত সবুজ রঙের লাঠি যার হাতলে এক সাপের মাথার নকশা করা। এটা দেখে তার ছোটবেলার এক স্মৃতির কথা মনে পড়ে যায়, যেদিন তার মায়ের মৃত্যু হয়েছিল, যেখানে তার মা মৃত অবস্থায় খাটে পড়েছিল আর তার শরীর সম্পূর্ণ কালো দাগে ভরে গিয়েছিল, যে লাশের চোখ এবং মুখ দুটোই খোলা ছিল। কেউ যেন খুব অত্যাচার করে তাকে মেরে ফেলেছে। ওই অবস্থায় সেমেদি তার স্ত্রীকে এমন অবস্থায় দেখতে পেয়ে কাঁদতে শুরু করে, আর ওই মুহূর্তে তার চোখ যায় আলমারির ড্রয়ারে থাকা এই সাপের লাঠিটির দিকে। এই ফ্ল্যাশব্যাক থেকে ফিরে রাহায়ু তার সামনে সুরবোকে দেখতে পায়। তখন সুরবো রাহায়ুকে বলে এই লাঠি তার বাবা সেমেদি তাকে দিয়েছে যেন এটিকে সে সামলে রাখতে পারে, আর এটা থেকে যেন রাহায়ুকে সে দূরে রাখতে পারে, আর এমন না হলে তার অবস্থা তার মায়ের মতোই হতে পারে। কথায় কথায় সুরবো বলে তার সৎ নানা সেন্তত কোনো বন্দি করছে তার বাবার সম্পত্তি দখল করার জন্য, আর তার বাবার মৃত্যুর পর থেকেই সে এই বাড়ি বিক্রি করতে চায়। আর সে বলে এমনটা নাকি তাকে সেমেদি করতে বলেছে। সুরবো বলে তার নানা যদি এমনই করে তাহলে তার বাবার শেষ একটা প্রার্থনা ঘর আছে যেখানে সে থাকতে পারে। এটা মূলত সেই জায়গা যেখানে সে বড় হয়েছিল, যেখানে তার মা মারা গিয়েছিল। এরপর মূলত তার বাবা তার সৎ মাকে বিয়ে করে ওই বাসাটিকে ছেড়ে দেয়, আর ওই পুরনো বাসাটিকে ডোনেট করা হয়েছিল একটি প্রার্থনা ঘর হিসেবে। এর পরবর্তী দৃশ্যে রাহায়ুকে ওই প্রার্থনা ঘরের সামনে দেখানো হয়, যে ঘরের নাম এখন রাখা হয়েছে জ্যোতিষ প্রার্থনা ঘর। এই ঘরে একজনকে নামাজরত অবস্থায় দেখানো হয়। ওই নামাজরত ব্যক্তি বারবার কিছু শব্দ শুনতে পাচ্ছে,
তার পেছন থেকে। কেউ যেন তার পেছনে তার সাথেই কোনো মন্ত্র পড়ছে। নামাজে সে আর মনোযোগ দিতে পারছে না। এই অবস্থায় পিছু তাকাতেই সে বোরকা পরা অনেকগুলো মহিলাকে দেখতে পায়। ওই অবস্থায় সে ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে বাইরে বের হয়ে আসে। আর ঠিক তখন রাহাইও ওই প্রার্থনা ঘরেই প্রার্থনা করছিল, আর সে খেয়াল করলো ঠিক তার সাথেও একই ঘটনা ঘটছে। সে ভয়ে চিৎকার করে ওঠে। আজকের ভিডিওর স্পন্সর অ্যাঞ্জেল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। কোথায় যাচ্ছ? ভাড়া বাড়ি আর থাকবো না। ফ্ল্যাট যে কিনবে এত টাকা কোথায় পাবো? কেন, তুমি জানো না? অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র 15 লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট। 2586 টাকা স্কয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে। লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র 5 লক্ষ টাকা ডাউন পেমেন্টে 12,000 টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন। জমি আপনার, টাকা আমাদের। আসুন অংশীদার হয়ে ফ্ল্যাট নির্মাণ করি। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন। মনে হয় যেন সে অজ্ঞান হয়ে গেছে। চোখ খুলতেই সে দেখে সে ওই ঘরে। তার ছোটবেলায় সে পৌঁছে গেছে, যেখানে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই সে দেখলো তার বাবা সেমেদি কোনো এক পজেসড ব্যক্তির চিকিৎসা করছে। সে দেখলো সেমেদির ভিতর কোনো এক সবুজ এন্টিটি প্রবেশ করেছে, যার ফলে তার চেহারা, মুখ, চোখ সব যেন সবুজ আলোয় ভরে গেছে। আর সেখান থেকে বের হলো এক সবুজ রঙের সাপ, যা ওই পজেসড ব্যক্তির ভিতরে ঢুকে এক কালো রঙের সাপকে বাইরে বের করে নিয়ে আসলো। হয়তো এভাবেই সেমেদি তার চিকিৎসা করত। এরপর ওই সবুজ সাপ রেহাইয়ের দিকে বাড়তে থাকে। ঠিক তখন তার বাবা ওই সাপকে ধরে ফেললে ওই সাপটি আবার ওই সবুজ রঙের লাঠিতে পরিণত হয়ে যায়। এরপর দিন সকালে রেহাইকে আবার তার দোকানেই দেখানো হয়, যেখানে রিরি তাকে বিরক্ত করতে থাকে। এখানে রিরি বলতে থাকে রেহাইউ আর তার মা কি সব জাদুটোনা করেছে, যার ফলে তার দোকানের সব কাস্টমার রেহাইউর দোকানে যাচ্ছে। আর এই কথার মাঝে তার বাবাকেও টেনে নিয়ে আসে। সে বলে তার বাবাও এইসব কালো জাদু করত, যার ফলে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এমন সময় রাগে রেহাইউর চোখ হঠাৎ করেই সাদা বর্ণের হয়ে যায়। সে রিরির গলা চেপে ধরে। ঠিক ওই সময় কিছু লোক এসে তাদেরকে ছাড়ায়, আর এক সময় রেহাইউ তার জ্ঞানে ফিরে আসে। এরপর রেহাইউ যখন বাসায় ফিরে আসে, তার মা তাকে বাজারে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করে, আর তাকে জিজ্ঞাসা করে সে ওই প্রার্থনা ঘরে আসলেই কিছু দেখেছিল কিনা। কিন্তু রেহাইউ এসবে কিছুই উত্তর দেয় না। তখন তার মা তাকে একটি মন্ত্র দিয়ে বলে যদি ভবিষ্যতে এমন কিছু হয় তাহলে এই মন্ত্র তাকে রক্ষা করবে। এরপর আরো একবার রাহাইউ যখন ওই প্রার্থনা ঘরে নামাজ আদায় করতে যায়, সে লক্ষ্য করে আবার তার আশেপাশে কিছু খারাপ কিছুর উপস্থিতি সে টের পায়। উপায় না পেয়ে সে ওই মন্ত্র পড়তে থাকে। কিছুক্ষণের জন্য তার মনে হয় সব বুঝি ঠিক হয়ে গেছে, কিন্তু পরবর্তী মুহূর্তেই সে অনেকগুলো জিনের মাঝে নিজেকে দেখতে পায়। সে ভয়ে তার চোখ বন্ধ করে ফেলে, আর চোখ খুলতে সে পৌঁছে যায় তার ছোটবেলার ওই ঘরে। সেখানে সে তার বাবাকে কাউকে চিকিৎসা করতে দেখে, যেখানে সেমেদি আর কিছু জিন মিলে এক ব্যক্তির চিকিৎসা করছে, যার শরীরে বড় বড় ফোসকা পড়ে গেছে। ঠিক ওই জায়গায় রাহাইউ তার ছোটবেলার রাহাইউকে দেখতে পায়, যে ওই কক্ষের কাছে আসে। আর তার বাবা তাকে সরানোর আগেই এক কালো জাদু দ্বারা সে পজেসড হয়ে যায়। সে দেখে ওই ছোট রাহাইউর চোখ সাদা সাদা হয়ে গেছে। তার নানা তার বাবাকে বলে তোমার জন্যই আজকে রাহাইউর এই অবস্থা। কিন্তু তখন সেমেদি বলে যেভাবেই হোক আমার মেয়েকে আমি বাঁচাবো। ঠিক এসব দেখার পরই রাহাইউর জ্ঞান ফিরে আসে। আর ওইদিকে রিরি আর তার মা পুরো গ্রামবাসীকে রাহাইউর বাড়ির সামনে নিয়ে চলে এসেছে। রিরি তখন রাহাইউ আর তার মাকে সব কালো জাদু করার দোষ দিতে থাকে। রিরি বলে রাহাইউ ইচ্ছা করেই তার উপরে হামলা করেছিল, আর তার বাবাও নাকি জিনদেরকে দিয়ে এইসব কালো জাদু করাতো, আর এই জন্যই এখন ওই প্রার্থনা ঘরে কেউ যেতে পারে না। এখন গ্রামবাসী তাদের এখান থেকে তাড়াতে চায়। ওই সময় সূর্য আর সুরাত নামের একটি ছেলে গ্রামবাসীকে বোঝায় সেমেদির গত হওয়ার সময়ের জন্য তার মেয়ে আর তার স্ত্রী কোনোভাবেই জড়িত নয়। এখানে রাহাইও রিরির কাছে ক্ষমা চায়। ওই রাতে রাহাইউকে আবার ওই প্রার্থনা ঘরে যেতে দেখা যায়, আর একটা সময় অনেকগুলো আত্মা যেন রাহাইউকে ঘিরে ফেলতে থাকে। সে বাঁচার জন্য দৌড়ে সেখান থেকে পালাতে যায়, কিন্তু দরজা কোনোভাবেই সে খুলতে সক্ষম হয় না। আর এরপর চোখ খুলতে সে নিজেকে সূর্যর ঘরে দেখতে পায়, আর সেখানে তাকে সুরাত নামের ওই ছেলেটি নিয়ে এসেছে। এখন সূর্য রাহাইউকে বলে সে কি ওই জিনগুলোকে ডেকেছিল কিনা, যা শুনে রাহাইউ অবাক হয়ে যায়। সে তো এমন কিছুই করেনি।
আর সে তো বরং এগুলোকে তাড়ানোর জন্য মন্ত্র পড়েছিল। তখন সুরভ বলে এটা তো শয়তানকে তাড়ানোর কোনো মন্ত্র নয়, এটা তো তাদের আহ্বান করার মন্ত্র। এখন সুরভ বলে ছোটবেলায় রাহুর উপর অনেকগুলো শয়তান ভর করেছিল, যাকে সুরভ ও তার বাবা সম্পূর্ণভাবে তাড়াতে সক্ষম হয়নি। এখন যেহেতু সে ওই ঘরে আবার গিয়েছে, তাই সেই শয়তানগুলো হয়তো তাকে গ্রাস করেছে। এর পরদিন যখন রাহায়ু আবার তার দোকানে যায়, রিদির মা তখন রাহায়ুকে আবার সব উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে। এবার রাহায়ু যখন অতিরিক্ত রেগে যায়, সে তার পাশ থেকে এক সাপকে চলে যেতে দেখে, যেমন সাপ সে ছোটবেলায় দেখেছিল। ওই সাপ সামনে গিয়ে রিদির মার পায়ে কামড় দিলে তার পায়ে সেই পুরনো বড় বড় ফোস্কার মতো উঠতে শুরু করে, যা দেখে নানিং আর রেহায়ু অবাক হয়ে যায়। যার ফলে ওই রাতে আবার গ্রামবাসী তার বাড়ির সামনে আসে আর আবার তাদের উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। আরো একবার সুরভ তাদের সেখান থেকে বুঝিয়ে তাড়িয়ে দেয়, কিন্তু এতে করে বোঝা যাচ্ছে যে রেহায়ুর মাঝে ওই কালো শক্তি আবার জেগে উঠেছে, যেখানে তার চোখ সম্পূর্ণ কালো হয়ে যায় আর তার এক ইশারায় অনেকগুলো কালো পাখি সেখান থেকে উড়ে যেতে থাকে। আর একই সাথে ওইদিকে এক কালো সাপ প্রিরির মাকে গিয়ে কামড়ায়, যার ফলে সে সেখানেই মারা যায়। আর এর পরদিন সকালে গ্রামের লোক আবার নানিং এর বাসার সামনে উপস্থিত হয়। এখন তারা বিশ্বাস করে যে নানিং ওই কালো জাদুগুলো করেছে আর ওই রিরির মাকেও সে হত্যা করেছে, আর এভাবেই সে রিরির মাকে হত্যা করেছে। নানিং বলে যে না, সে এমন কিছুই করেনি, কিন্তু তার কোনো কথাই এবার গ্রামবাসী শুনতে চায় না। ঠিক এরই সমাধানে সুরভ বলে এক আল্লাহই জানে নানিং সত্যি বলছে কিনা। আর এটা পরীক্ষা করার জন্য ইন্দোনেশিয়ান কালচার অনুযায়ী পোচাং ওথ করতে হবে, আর এই অনুযায়ী মৃত ব্যক্তির মতো সাদা কাপড় পরে আল্লাহর নামে কসম করতে হবে। আর সে যদি মিথ্যা কথা বলে তাহলে তাকে ওই পোচাংয়ের আত্মা মেরে ফেলবে, আর সবার সামনে সে নির্দোষ প্রমাণ হবে। এখন সবার সামনে নির্দোষ প্রমাণ হতে নানিংকে এটা করে দেখাতে হবে। আর এই সময় রেহায়ু বলে সে এই পরীক্ষা দিতে চায়, কিন্তু গ্রামবাসী চায় নানিং এটা করুক। এই অনুসারে ঠিক হয় আগামীকাল এই পোচাং ক্রিয়া করা হবে। ওই রাতে রেহায়ুর নানা সুরভর কাছে যায়। সে বলে খুব দ্রুত এই ঘরের শুদ্ধি করাতে হবে, কারণ এখানে জিনরা আসা যাওয়া শুরু করেছে। আর সিনতত রাহায়ুরও শুদ্ধি করতে বলে, যা শুনে সুরভ রেগে যায়। সুরভ মনে করে এখানে সিনতত শুধু ওই জমি দখলের কথাই চিন্তা করছে। এর পরদিন মসজিদের সামনে নানিংকে নিয়ে আসা হয় পোচাং ক্রিয়া করার জন্য, আর সে আল্লাহর নামে কসম করে। এরপর সে ধীরে ধীরে অজ্ঞান হয়ে যায়। যখন তার চোখ খুলে সে দেখে সে এক অন্য জগতে এসে পড়েছে, যেখানে অসংখ্য কালো আত্মা আর জিন তার উপর হামলা করতে আসে, যারা তাকে মেরে ফেলতে চায়। ঠিক ওই মুহূর্তে সে রাহায়ুকে সেখানে দেখতে পায়, যার এক ইশারায় সব কালো শক্তি সেখান থেকে দূর হয়ে যায়। আর এরপর নানিং এর জ্ঞান ফিরে আসে। আর এই ঘটনায় গ্রামবাসী বুঝতে পারে যে নানিং কোনো কালো জাদু করেনি, কিন্তু এখানে নানিং কোনোভাবেই বুঝতে পারছে না কেন সে জিনের দুনিয়ায় তার মেয়ে রাহায়ুকে দেখেছে, আর কেন সেখানে সবাই রাহায়ুকে সিজদা করছে। এরপর দিন রাহায়ু যখন দোকানে কাজ করার জন্য যায়, তার দোকান মালিক তাকে বলে সেখানে তাকে আর সে কাজে রাখতে পারবে না, কারণ পুরো গ্রামে তার নামে প্রচুর অপবাদ ছড়িয়ে গেছে। যা শুনে রাহায়ুর মন ভীষণ খারাপ হয়ে যায়। ওই অবস্থায় তার শুধু তার বাবার কথাই মনে পড়তে থাকে। এজন্য সে ওই ঘরে চলে যায় যেখানে এসবের শুরু হয়েছিল। এখানে আসার পর রাহায়ু আবার সেই জিনের শিকার হয়। তার চোখ সাদা বর্ণের হয়ে যায়, আর তার শরীরের ভেতর থেকে দুটি সাপ বের হয়ে আসে, যার একটি সাপ তার ওই দোকান মালিককে কামড়ে মেরে ফেলে, আর অন্যটি নানিংকে মারতে চায়। নানিং যখন তার রুম থেকে বের হয়, তখন সে তার ছোট ছেলের গলায় একটি সাপ দেখতে পারে। রাগে সে ওই সাপকে ধরে আশ্রাতে আর মারতে শুরু করে। আর এদিকে ওই পুরনো ঘরে রাহায়ু তার জ্ঞান ফিরে পায়, আর সেখানে সে নিজেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। আর যখন রাহায়ু তার বাসায় ফেরত আসে, সে দেখে তার মা তার ছোট ভাইকে ভীষণভাবে মারছে। অর্থাৎ সে সাপ ভেবে যাকে মারছে সেটি তার নিজের ছেলে, যা আসলে ছিল ওই জিনের ধোঁকা। রাহায়ু তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এতক্ষণে নানিং তার নিজের ছেলেকেই মেরে ফেলেছে। এরপর সে এটা সহ্য করতে না পেরে নানিং নিজেই আত্মহত্যা করে বসে। নিজের চোখের সামনেই মা আর ভাইয়ের মৃত্যু সহ্য করতে না পেরে রেহায়ু অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে সে নিজেকে সিনততের গাড়ির ভিতরে দেখতে পায়, যেখানে সিনতত তাকে এক বোর্ডিং স্কুলে নিয়ে যাচ্ছে, যেখানে তার দেখাশোনা করবে সিনততের স্ত্রী
বুলান। এখন রেহাউ সব সময় মনে করত সিনতত মূলত তার বাবার সম্পত্তির পিছনে পড়ে আছে, কিন্তু বুলান এখানে বলে যে সে তোমার শুদ্ধির জন্য সে এখানে তোমাকে নিয়ে এসেছে। সিনতত সব সময় তোমার ভালোই চেয়েছে, সে সব সময় তোমাকে ওই জিনদের থেকে দূরে রাখতে চেয়েছিল। এখানে রেহাউ নিজের মা ও ভাইয়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছে, কারণ সে ওই সাপকে নিজের কাছ থেকেই যেতে দেখেছিল। কিন্তু বুলান বলে সে এক কালো শক্তির অধীনে আছে, যা শুদ্ধির ফলে ঠিক হয়ে যাবে। এখানে বুলান সিনততকে বলে যে কিছু একটা আছে যা রেহাউকে ওই প্রার্থনা ঘরের সাথে যুক্ত করছে। এর শিকড় সম্পর্কে জানতে গেলে তোমাকে ওই লাঠিটিকে এখানে আনতে হবে। এরপর সিনতত কিছু মানুষ নিয়ে ওই প্রার্থনা ঘরে যায় ওই লাঠিটিকে খোঁজ করার জন্য। যেখানে সে ওই লাঠিকে খুঁজে না পেলেও সেখানে এক ঘরের উপরে অদ্ভুত কিছু দেখতে পায়। সেখানে সে এক ঝোলার ভিতর এক সাদা কাপড়ে মোড়ানো কিছু দেখতে পায়, যার ভেতরে ছিল এক মাথার খুপড়ি আর ছিল রেহাউর একটি ছবি, যার অর্থ পরিষ্কার। রেহাউর উপরে কোনো কালো জাদু করা হয়েছে। আর এখন সিনতত বুঝতে পারছে এটা কোন ব্যক্তি করেছে। সে সোজা সুরবোর ঘরে যায় আর সে বলে যে আমি জানি এই নিকৃষ্ট কাজ শুধু তুমিই করতে পারো। আর সেখানে তার লোক ওই সবুজ লাঠিটিও খুঁজে পায়। এখানে সুরবো খেপে গিয়ে বলতে থাকে যে সে রেহাউকে ছাড়বে না, আর তার মাধ্যমেই সে জিনের ক্ষমতা হাসিল করে ছাড়বে। এরপর সিনতত ওই লাঠি নিয়ে সেই স্কুলে ফিরে আসে, আর এরপর শুরু হয় রেহাউর উপরে এক্সরসিজম। যখন সিনতত মন্ত্র পড়া শুরু করে তখন রেহাউর অবস্থা আরো খারাপ হতে দেখা যায়। এবার রেহাউর ভিতরে থাকা জিন কথা বলতে শুরু করে। ওই জিন বলে যে সে জানে যে রেহাউর বাবার খুন কে করেছে, আর এটা সিনতত জানতো, কিন্তু জানা সত্ত্বেও সে তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছে। তার মানে সিনততের ছেলেই রেহাউর বাবাকে হত্যা করেছে। এটা শুনে সিনতত আল্লাহর কাছে মাপ চাইতে শুরু করে। আর এখানেই আমরা জানতে পারি সিনততের ছেলে ওয়াহিদ, যে মূলত সুরবোর শিষ্য ছিল, যেখানে সুরবো তাকে বলেছিল সে যদি সেমেদিকে মারতে পারে তাহলে সে কালো শক্তি হাসিল করতে পারবে। তাই ওয়াহিদ এই লোভে কিছু বন্ধুদের নিয়ে সেমেদিকে মেরে ফেলেছিল। যখন সিনতত এটা জানতে পেরেছিল সে তার ছেলের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করেছিল, যদিও তাকে কোনো শাস্তি সে তখন দিতে পারেনি। আর এরপর রেহাউর ভিতরে থাকা জিন এখানে ওয়াহিদ ও সিনততকে মেরে ফেলে, আর এরপর বুলানকেও মারতে যায়। কিন্তু বুলান দ্রুত রেহাউর মাথা ধরে মন্ত্র পড়তে শুরু করে, যার ফলে এক পর্যায়ে রেহাউর শরীর থেকে ওই জিন বের হয়ে যায়। মুভির শেষ দৃশ্যে রেহাউকে ওই বোর্ডিং স্কুলে দেখানো যায়, যেখানে তাকে বোঝানো হয় যে এখানেই তাকে থাকতে হবে জীবনের বাকি সময়টুকু, আর এখানে থেকেই অতীতের সবকিছু ভুলতে হবে তাকে। হয়তো এভাবেই একদিন তার জীবন থেকে ওই কালো শক্তি চিরদিনের জন্য মুছে যেতে পারে।